আপনার যদি পেট খারাপ হয়, শরীর খারাপ হয়, যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, যদি আপনার লিভারের সমস্যা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন। তার কারণ হচ্ছে এখানে জলের ঝোল এবং ভাত ছাড়া এবং এক পিস চিকেন ছাড়া সেরম কিচ্ছু নেই। আমার দাদার ছেলেকে না অন্নপ্রাশনে এরকম ভাত খাইয়েছিল। কি সুন্দর, বিশ্বাস করুন, বাড়ির বুড়ো বাচ্চা সবাই খেতে পারবে। মহারাষ্ট্র ইয়া গোয়া মে আনে কা তো বড়া পাও খানে কা। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে হচ্ছে একটা ট্রেন জার্নির ব্লগ, যেখানে আমরা যাব 12779 গোয়া এক্সপ্রেসে চড়ে গোয়া থেকে পুনে যাব। আপাতত স্টেশন চত্বরে এসে গেছি, গিজগিজ করছে ভিড়। আফটার গোয়ার স্টেশন একটু তো ভিড় হবেই। আগে স্টেশনটা দেখুন, স্টেশনে বেশ কিছু ফেসিলিটি আছে গোয়া স্টেশনে। এটা মাডগাঁও স্টেশন, আপনাদেরকে সব বলছি ধীরে ধীরে। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে প্ল্যাটফর্ম 1-এ, আর দেখুন ওইদিকে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দাঁড়িয়ে আছে হচ্ছে বন্দে ভারত। একবার বন্দে ভারতে ওঠার ইচ্ছা আছে, একটা ব্লগ করব। যদিও আমি শুনেছি যে বন্দে ভারতে খাওয়া দাওয়া নাকি অতটাও ভালো নয়। এটা আমার শোনা কথা। আমি যেদিন যখন যাব তখন আপনাদের বলবো। এই মাডগাঁও স্টেশনটা কিন্তু বেশ অন্যরকম, জানেন। এখানে প্রচুর জামা কাপড়ের দোকানও আছে। মানে জেনারেলি ট্রেন স্টেশনে আমরা ওই ছোটোখাটো ইয়ারফোন, হেডফোন এইসবের দোকান দেখি, কিন্তু এরকম একদম ফুল অন জামা কাপড়ের দোকান আমি কিন্তু খুব একটা দেখিনি। আরেকটা জব্বর জিনিস আছে এখানে, জানেন। সেটা হচ্ছে দেখুন, এখানে যে মাসাজ চেয়ারগুলো রয়েছে, এখানে আপনি চাইলে 10 মিনিট হচ্ছে 100 টাকা, 30 মিনিট হচ্ছে 250 টাকা। আর আলটিমেট মানে চেয়ার টাইপ আছে, দুরকম চেয়ার আছে। আর একটা যেটা একটু ভালো চেয়ার, সেটা 10 মিনিট হচ্ছে 150 টাকা, আর 30 মিনিট হচ্ছে 400 টাকা। শুধু জামা কাপড়ের দোকান কেন, এখানে কিন্তু দেখুন জুতোর দোকানও আছে। এই ছোটোখাটো একটা মার্কেট প্লেসের মতন। আফটারঅল এত বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন, এইটুকুনি না হয়ে যায় বলুন তো। আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে গোয়ার এই মাডগাঁও স্টেশনে কিন্তু একটা এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। এই আমার পেছনে এক্সিকিউটিভ লাউঞ্জ। এখানে অনেক রকম ফেসিলিটি রয়েছে। তার মধ্যে এয়ার কন্ডিশনিং আছে, ওয়াইফাই আছে, সোফা আছে, 24x7 ক্যাফে আছে, স্লিপিং পডস আছে, রিল্যাক্সিং জোন আছে, একটা রিডিং গ্যালারি আছে, ট্রাভেল ডেস্ক আছে, এমনকি গিফট আর সুভেনিয়ারের দোকানও আছে। তাই সব কিছু পাবেন। এবারে আসি খরচায়। খরচা হচ্ছে সিঙ্গল সিটিং কুশন সোফা, যদি সোফায় বসেন সেটা হচ্ছে 2 ঘন্টার জন্য 50 টাকা। সিঙ্গল সিটিং সোফা উইথ প্যাকেজে বোধহয় একটা জলের বোতল, একটা চা কফি দেয়, সেটা 100 টাকা প্লাস জিএসটি, কিন্তু প্রত্যেকটাতে 18% জিএসটি। প্রিমিয়াম লার্জ কমফোর্টেবল সোফা যেটা সিঙ্গল, সেটা 100 টাকা 1 ঘন্টার জন্য। এরমভাবে এক্সিকিউটিভ ভিআইপি রুম আছে, যেটা ম্যাক্সিমাম 4 জন অ্যাভেল করতে পারেন, সেটা হচ্ছে 600 টাকা প্লাস জিএসটি। স্লিপিং পডস খুব ইম্পর্টেন্ট, আপনারা পডের কনসেপ্টটা জানেন। 3 ঘন্টার জন্য হচ্ছে 350 টাকা, 6 ঘন্টার জন্য 600 টাকা। শাওয়ার প্যাকেজ হচ্ছে মিনি শাওয়ার প্যাকেজ 200 টাকা, আর এক্সিকিউটিভ শাওয়ার প্যাকেজ হচ্ছে 300 টাকা। কি জানি চান করার সাথে হয়তো এক্সিকিউটিভে হয়তো বেটার ভালো কোয়ালিটির জল টল দেয়। আর রিল্যাক্স জোন আছে একটা, 10 মিনিট ফুট ম্যাসাজ, 10 মিনিট ফুট রিফ্লেক্টরি ম্যাসাজ, 10 মিনিট সারা বডি ম্যাসাজ, ওই 100 থেকে 250 টাকার মধ্যে। আর ওয়ার্ক স্টেশন অ্যাক্সেস, মানে যেখানে ওয়াইফাই পাবেন, আপনি ল্যাপটপে চার্জ দিতে পারবেন, সেটা 2 ঘন্টার জন্য হচ্ছে 300 টাকা। কস্টলি আছে কিন্তু ঠিক আছে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, সেটা ছাড়াও কিন্তু এখানে কিন্তু নর্মাল ওয়েটিং রুমও রয়েছে। যদি ওই নর্মাল ওয়েটিং রুম হচ্ছে নর্মাল ওয়েটিং রুমের মতন। আমরা ছোটোবেলায় শুনতাম যে সরকার যা করে সবার জন্য করে, এখনও ওইসব হয় না। এখন সরকারও বলে দিয়েছে ভ্যালো করি মাখো তেল, যত গুড় ঢালবে তত মিষ্টি। টাকা দিলে ওই রকম যেটা স্টেশনে তৈরি করা যায়, আর টাকা না দিলে একদম পাতি, যেখানে বাথরুম নোংরা হতে পারে, অনেক কিছু হতে পারে। তার কারণ হচ্ছে স্টেশনে তো সব তৈরি করা যায় না।
আচ্ছা, গোয়া এলে কিন্তু আপনাকে আরেকজন মানুষও ওয়েলকাম জানাবেন। যদিও এই মানুষটা গোয়ার ভাইবের সাথে যান কিনা আমি বলতে পারবো না, তবে এই যে দেখুন দাঁড়িয়ে আছেন আমার পাশে, মানে আপনি এলেই ওনাকে দেখতে পাবেন। স্যার, মানে গোয়াতে সব কিছু চালু তো? এলা আবার হঠাৎ করে বললো রাত্রিবেলা 8টায় গোয়া সে আজ সে গোয়া মে সব বন্ধ, মানে ওই আর কি, গোয়াতে লোকে যে আনন্দগুলো করতে আসে সেগুলো সব বন্ধ। যদি আমাদের গোয়া ঘোরা হয়ে গেছে, স্যার আটকান নি আমাদেরকে। আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে আপনার 3:30, 3:40 এখান থেকে ছাড়ার কথা, আপাতত 3:42 বাজে, 12 মিনিট লেট করে এলো। এই ট্রেনটা আসে হচ্ছে ওয়াস্কো থেকে, সেটাও গোয়াতেই। এটা যায় হচ্ছে হজরত নিজামুদ্দিন দিল্লি গোয়া এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আপনাদেরকে একটা কথা বলি, এই ট্রেনটা 5-10 মিনিট এখানে লেট করলেও আমার মনে হয় না যে ফাইনাল ডেস্টিনেশন হজরত নিজামুদ্দিনে খুব একটা লেট করে যায় বলে। কালকে সকালবেলা আমাদের বোধহয় 4:30টার দিকে পুনেতে পৌঁছানোর কথা, সেইটা যদি একটু লেট করে, 2-3 ঘন্টাও লেট করে, আমি খুব খুশি হব, তাহলে একটু ঘুমটা হয়ে যাবে। এবারে আসি, হ্যাঁ, এবারে আসি যে এই ট্রেন জার্নিটার বোনাসটা কী। এখানে কিন্তু আপনারা দুধসাগর ফলস দেখতে পাবেন, আর মোটামুটি 1.5 ঘন্টা বাদে আসছে দুধসাগর ফলস। আমাদের ট্রেনের সিটগুলো ভালো পড়েছে, 1, 2, 3, 4 আর 6, মানে লোয়ার, মিডল, আপার, লোয়ার, আপার। একটাই সমস্যা, দরজার একদম পাশে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমার হাতে চলে এসছে চায়ের কাপ, 10 টাকা করে পড়লো। জিজ্ঞেস করলাম যে মিষ্টি কি বেশি, বললো না না মিডিয়াম। এটা যদি মিডিয়াম হয় তাহলে এটা যদি বেশি হতো তাহলে কি হতো, বিশ্বাস করুন ভয়ঙ্কর মিষ্টি। আর গোয়া থেকে পুনে যাচ্ছি তো মিষ্টি জিনিসটা খাওয়ার অভ্যেসটা চলে গেছিলো, একটু তেতো তেতো অভ্যেস হয়ে গেছিলো। এখন আবার সেই মানে মিষ্টিটা তাই বড্ড বেশি লাগছে। আমি এখন অপেক্ষা করছি হচ্ছে দুধসাগর ফলসের জন্য। বাইরের ভিউ ভালো, বাইরের ভিউ খারাপ নয়, কিন্তু দুধসাগর ওয়াটারফলসটা হচ্ছে আসল। ওটা ট্রেনে দুবার দেখা যাবে, মানে একবার দূর থেকে দেখা যাবে একটা সাইড থেকে, আর এবার কাছ থেকে দেখা যাবে আরেকটা সাইড থেকে। কাছেরটা আমাদের দিকে পড়বে, দূরেরটা ওই দিকে পড়বে, সব দেখাবো। ট্রেন চলতে শুরু করলে একটু মুখ না চালালে ভালো লাগে না। একটা সিঙ্গাড়া এসেছিল, সিঙ্গাড়া বেশ ভালো ছিল, তখন আর ভিডিও করা হয়নি। 3টে সিঙ্গাড়া 30 টাকা, কিন্তু ভালো ছিল, মুচকুচে ছিল, সাইজ এরকম ছোটোই, মানে বড় নয়। আর এখন আমরা স্টেশন থেকে দিনেশের সংযুক্ত নিয়েছে হচ্ছে আলু বোন্ডা, না এগুলো আলু বোন্ডা মানে আলু বড়া টাইপের, বুঝলেন তো, এখানকার মানে বলতে পারেন গোয়ার আলুর চপ। খেয়ে দেখি গোয়ার আলুর চপ। সিঙ্গাড়ার আর কি রিভিউ দেবো, কলকাতার মতন সিঙ্গাড়া কোথাও করে না, এটা ঘটনা। এটা ভালো, এটা ঝাল ঝাল খেতে, এটা বেশ ভালো। ওই সাউথ ইন্ডিয়ান দোকানে আলু বড়া পাওয়া যায়, যেটা বলছিলাম কলকাতার মতো সিঙ্গাড়া বলুন তো, বাঙালি সিঙ্গাড়া যেগুলো আগে হতো, তো বাদাম দিয়ে একটু আপনার শীতকালে একটুখানি ফুলকপি টুলকপি দিয়ে, এখন ওগুলো হয় না। মানে কথাটা শুনতে আমি খারাপ বলছি না, এখন বেশিরভাগ না বিহারি সব, তারা তো ওই কচুরি সিঙ্গাড়া দোকানগুলো চালায়, ওরা ওই দেখবে একটা লাল যে কালো টাইপের একটা পুর, ওই বিহারি স্টাইলে হয়ে যাচ্ছে ওদের। আমাদের বাঙালি আনাটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। মহারাষ্ট্র ইয়া গোয়া মে আনে কা তো বড়া পাও খানে কা, ট্রেনেও দিচ্ছে, কিন্তু এটা দেখুন, এটা না এরকমভাবে পাউরুটি দিয়েছে, আর তার সাথে এই যে ওই একই আলু বন্ডার মতন বড়া দিয়েছে, আর তার সাথে দিয়েছে লঙ্কা। তো আমি কি করছি, এই ব্রেডটাকে প্রথমে এরমভাবে কাটলাম, এই যে বড়াটা আছে এটাকে এখানে রাখুন, রেখে একটু চেপে দিন। মোদ্দা কথা হচ্ছে বার্গারের মতন ব্রেড, মাঝখানে একটা আলুর চপ, সেটা হচ্ছে বড়া পাও। এবারে মুম্বাইতে আমি যখন খেয়েছিলাম সেই ভিডিও আপনারা দেখেছেন, মুম্বাই ঘোরার ভিডিও তো আপনারা দেখেইছেন চ্যানেলে, সেখানে কিন্তু তার সাথে একটু মশলা টশলা দিয়ে দিয়েছিল, তাই ব্যাপারটা বেশ জমেছিল। এটা তো অত কিছু নেই, সিম্পল, ঠিক আছে, সব চলে। এটা বুকে দিয়ে দিই, এরকমভাবে আমারটা বানিয়ে আমি খাবো। 30 টাকা প্লেট নিয়েছে, মানে দুটো আর কি, মানে দুটো ওই বড়া মানে হচ্ছে বেসিক্যালি ওই আলুর চপ টাইপের জিনিসটা, পাও মানে হচ্ছে বেসিক্যালি পাউরুটি, ওরকম দুটো হচ্ছে 30 টাকা, সেই অনুযায়ী কিন্তু ভালো। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ট্রেন ট্যুরটা একটু ভাবে করাবো, বাথরুমগুলো দেখাবো। আমি যা দেখছি কোঙ্কান রেলওয়ে কিন্তু খুব ভালো, মানে ভেরি ওয়েল মেনটেন। আমার যেটা মনে হয় সবচেয়ে বাজে হচ্ছে আপনার এই ইস্টার্ন রেলওয়ে,
সাউথ ইস্টার্ন রেলওয়ে তাও একরকম, সাউথের দিকে যে ট্রেনগুলো যায়, ইস্টার্ন রেলওয়ে মনে হচ্ছে যেই ট্রেনগুলো ধরুন কলকাতা থেকে ছেড়ে ওই বিহার উত্তরপ্রদেশ। আমাকে রেলে চাকরি করা একজন বলেছেন যে তারা নাকি নিজেরাই ভালো করে মেনটেন করেন না, ইচ্ছা করেই, মানে সিট ফিট কাটা থাকলে সারায় না, এ করে না। বলে যে ট্রেন বিহারের ওপর দিয়ে যায় ও মানে কিছু না হলেও বসে বসে ব্লেড দিয়ে কেটে দেয়। এরকমই অদ্ভুত স্বভাব নাকি ওদের, হতেও পারে, সত্যি মিথ্যা জানি না। তবে বুঝবেন মানে ইস্টার্ন রেলওয়েতে উঠলে আপনি বুঝবেন ট্রেনগুলো ভালো নয়। আবার আপনি যখনই কোঙ্কান রেলওয়ের দিকে আসবেন বা সেন্ট্রাল রেলওয়ে, আপনি কিন্তু ট্রেনের ভেতরটা দেখে বুঝবেন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি। আমরা পৌঁছে গেলাম হচ্ছে কুলেম স্টেশনে। এই কুলেম স্টেশনটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যখন আপনি মাডগাঁও থেকে যাবেন এই কুলেমের পরেই আসবে কিন্তু দুধসাগর ফলস, মানে একটু বাদেই, তাই এটা মাথায় রাখবেন। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 4:40 মতন, আর আপনার রাইট টাইম হচ্ছে দুধসাগর ওয়াটারফলসে ট্রেনের 4:55। এবার আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনি কলকাতার দিক থেকে আসেন, ঠিক আছে, তাহলে দুধসাগর ওয়াটারফলস প্রথমে আপনি আপনার বাঁদিকে দেখতে পাবেন, ঠিক আছে, কাছ থেকে, তারপরে ডান দিক থেকে দেখতে পাবেন দূর থেকে। আর যদি আপনি বম্বে মানে গোয়ার দিক থেকে ফেরার সময় আপনার প্রথমে আপনি দূর থেকে দেখতে পাবেন হচ্ছে বাঁদিক থেকে, তারপরে একদম কাছ থেকে দেখতে পাবেন ডান দিক থেকে, ঠিক আছে। আমি এবারে অপেক্ষা করছি, আর তর্স হয়েছে না। এখন অবধি দুধসাগর ফলসটা আসেনি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলছি, সত্যি বলছি, এত সুন্দর ট্রেন জার্নি ওয়েস্টার্ন ঘাটসের ওপর দিয়ে, এইটা যা সুন্দর, আমি এত সুন্দর ট্রেন জার্নি করিনি। দেখুন চারিদিকটা দেখুন। দুধসাগর ওয়াটারফলস লাইভে প্রথমবার আপনাদের জন্য, আমি প্রথমবার দেখছি, সুপার এক্সাইটেড। দেখুন, কিন্তু এটা দূর থেকে, এটা কিন্তু কাছ থেকে নয়, দূর থেকে দেখাতে পারবো, এবারে কাছ থেকে দেখাবো একটু। আর এইবার হচ্ছে দুধসাগর ওয়াটারফলস একদম কাছ থেকে স্লো মোশনে শুধুমাত্র আপনাদের জন্য, চলুন। তাহলে বলুন কেমন লাগলো, দারুণ না? মানে এখন বর্ষাকালটা অতটা নেই, বর্ষাকালটা থাকলে সত্যি দুধের সাগর, সত্যি মানে অসাধারণ, অনন্য, ইনক্রেডিবল ইন্ডিয়া, সত্যি ইনক্রেডিবল ইন্ডিয়া। আর এই ট্রেন জার্নিটা আপনাদের বাইরেটা দেখাই, বাইরেটা এনজয় করুন। সত্যি বলছি, এই ওয়েস্টার্ন ঘাটসের ওপরে এত ভালো না এই ট্রেন জার্নিটা। অনেকেরই টাকা থাকে, অনেকেই প্লেনে করে গোয়া আসেন। আমি আপনাদেরকে বলবো যে গোয়া এলে বা গোয়া থেকে গেলে কোনো একটা ট্রেনে করুন। একটু কষ্ট হতে পারে, একটু সময় বেশি লাগবে, কিন্তু এই যে ঘাটের রাস্তা, এটা এত সুন্দর, পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছেন, দুধসাগর ওয়াটারফলস দেখছেন। গোয়া থেকে 4,000 টাকার গাড়ি দিয়ে আপনি দুধসাগর ওয়াটারফলস দেখতে আসবেন, তার চেয়ে ট্রেন থেকেই দেখে নেবেন। হ্যাঁ, একটু কম সময়ে দেখবেন, কিন্তু দেখাই তো চিরকাল মনে থেকে যাবে। বিশ্বাস করুন, কিছু জিনিস এমন হয় যেগুলো আপনি যদি 5 সেকেন্ডের জন্য দেখেন না, চিরকাল আপনার মনে থাকবে। দুধসাগর ওয়াটারফলস হচ্ছে ওরকমই একটা এক্সপিরিয়েন্স। এবারে ভেতরে যাব আস্তে আস্তে, ভেতরে গিয়ে একটু বসি, একটু কিছু ল্যাপটপে কিছু ডেটাও নিতে হবে। আর এই দেখুন, বলতে বলতে আমরা একটা টানেলে ঢুকে গেলাম। এই রাস্তাটা এরকম, একবার টানেল, একবার পাহাড়, একবার জঙ্গল, দারুণ। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো।
এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আচ্ছা, আপনাদেরকে একটা মজার জিনিস বলি। দেখুন, ট্রেন জেনারেলি গোয়া থেকে যদি পুনের দিকে যায়, মানে মহারাষ্ট্র, ট্রেন তো ওপর দিকে যাবে, নর্থের দিকে। এর ব্যাপার হচ্ছে লন্ডা জাংশন অবধি ওপর দিকে যায়, নিয়ে ও আবার কিছুটা নিচের দিকে তুলো নেয়। এখন কিন্তু ট্রেন আমাদের উল্টো দিকে যাচ্ছে, আপনার বাইরে পুরো অন্ধকার বলে দেখাতে পারছি না। আমরা যাচ্ছিলাম এদিকে, এখন যাচ্ছে ওদিকে। কেন? ও আবার এবারে কর্ণাটকা ঢুকবে। কর্ণাটকাতে 4টে স্টেশন আছে, 4টে স্টেশন হয়ে সেখান থেকে আবার মহারাষ্ট্রের দিকে যাবে। যাই হোক, যেটা বলছিলাম আপনাদেরকে ভালো কথাটা, সেটা হচ্ছে যে এই কোঙ্কণ রেলওয়ের যে কোচগুলো অনেক সুন্দর। এগুলো চেন্নাইয়ের ফ্যাক্টরিতে তৈরি। তো দেখুন, এখানে একটা করে আপনার মিরর রয়েছে, দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এইদিকে একটা রয়েছে, আবার এইখানে একটা দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো জিনিস জানেন, এসি 2টার একমাত্র এরকম রিডিং লাইট পাওয়া যায়। দেখুন, এই যে মিডলের জন্য এরকম রিডিং লাইট, হ্যাঁ, এরকমই দেখুন। আবার লোয়ারে যে আছে, দেখুন লোয়ারের জন্য আলাদা করে দেখুন, এই যে লোয়ারের জন্য দেওয়া আছে। ঠিক সেরকম আবার আপারের জন্য দেখুন ওইখানে, ওই দেখুন আপারের জন্য দেওয়া আছে। মানে এটা কিন্তু ফ্যান্টাস্টিক, খুব ভালো। প্লাস এই ঝোলানোর জায়গা ফায়গাগুলো রয়েছে, ব্যাগ ফ্যাগ সেগুলো থাকে অন্য জায়গাতেও, কিন্তু ভালো মানে ব্যাপারটা। এই যে দেখুন এই জাতীয় গ্রিল, এগুলো জেনারেলি আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়েতে এসি 2টারে থাকে, এটাতে কিন্তু এসি 3টারেও আছে। সবচেয়ে ভালো জিনিস দেখুন আরেকটা, খুব এগুলো ইউজার ফ্রেন্ডলি জিনিস। এরকম এই যে ওঠার ধাপগুলো, আমাদের ওখানে কি এটা করে শুধু রড দেওয়া থাকে, হ্যাঁ, সাউথ ইস্টার্ন রেলওয়েতে বিশেষ করে, আর ইস্টার্ন রেলওয়েতেও তাই। এখানে দেখুন একদম সুন্দর সিঁড়ির মতন করা। তো বয়স্ক মানুষ যারা, তাদের কিন্তু এটাতে খুব সুবিধা হবে, তাই না? একটু বাদে আপনাদেরকে বাথরুমটাও দেখাচ্ছি। মানে বাথরুমটা আমি একটু দেরি করেই করছি, কেন? জার্নি শুরু হওয়ার সময় তো বাথরুম পরিষ্কার থাকে। এখনও কি বাথরুমটা পরিষ্কার আছে? যদি এখনও থাকে তাহলে সেটাই ভালো। চলুন একটু বাদে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই বাইরের জায়গাটাও আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন, এখানকার যে বেসিনগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার, একটা বড় আয়না দেওয়া আছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিসও ব্যাপার দেখুন, এই যে ইনি যখন ঢুকবেন দেখুন, লক্ষ্য করুন, এইটা কিন্তু এরকম স্লাইডিং, হ্যাঁ, এই যে স্লাইডিং আমাদের ওখানে খেলে, এটা কিন্তু স্লাইডিং। কোঙ্কণ রেলওয়ে অনেক বেটার, মানে ভেতরে কোচ, প্লাস এগুলো নতুন এলএইচবি কোচ। তো এদিকে দেখুন, নর্মালি এদিকে একটা আপনার ওই ময়লা ফেলার জিনিস রয়েছে, মানে ডাস্টবিন রয়েছে। যাই হোক, আপনাকে এই ওয়াশরুমটা দেখাই। এই দেখুন, ওয়াশরুমটা হচ্ছে দেখুন একদম সুন্দর একটা বড় মিরর। এই দেখুন, এখানে ভালো একটা সুন্দর বেসিন রয়েছে, এখানে সুন্দর আপনার হ্যান্ড ওয়াশ রয়েছে। এবং আরেকটা জিনিস দেখুন, এই তো এই দিকটা তো কোমোডের, কিন্তু এখানে দেখুন ফ্লাশের জন্য এরকম একটা সুইচ রয়েছে। এই টাক আপনি একবার টিপে দিলেন, অটোমেটিক ফ্লাশ হয়ে গেল। এই জিনিসগুলো ভেবে দেখুন এবারে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মডার্নাইজেশনের দিকে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ট্রেন দিল্লির দিকে যাচ্ছে, বা দিল্লি থেকে এই পশ্চিম দিকে ভারতের, সেইখানে একরকম, সেখানে হয়তো রেলের পেছনে টাকাও বেশি আসে। কিন্তু যেই আপনার বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এই দিকটা হয়, কোনো এক অজ্ঞাত কারণে এখানে টাকা আসে না। এবারে যদি কথা হয়, যদি এটাই হয় শুধু যে বিহারে এসে ট্রেন ক্ষতি করে, তাহলে ভাই আপনি গার্ড বাড়ান। সমস্ত কর্মচারী তো বিহারের, টিটি বিহারের, আরপিএফ সব বিহারের, তাদেরকে বলুক তারা তাদের ভাইদেরকে কন্ট্রোল করবে। তার জন্য বাকিরা পুরো একটা ইস্টার্ন সাইডটা পুরো সাফার করবে, এটা ঠিক নয়। আপনারা বিশ্বাস করুন, ভারতবর্ষটাকে ভালো করে ঘুরলে বুঝবেন যে পূর্ব দিকটাকে অ্যাকচুয়ালি কতটা অনেক ডেভেলপমেন্ট করা হয় না। এদিককার হাইওয়ে দেখবেন বুঝতে পারবেন, ওইখানকার হাইওয়ে দেখবেন বুঝতে পারবেন, এদিকের এয়ারপোর্টগুলোর চেহারা ভাববেন, ওইদিকের এয়ারপোর্টগুলোর চেহারা। কারণও আছে, মানে ইস্টার্ন ইন্ডিয়া কেন অত ইন্ডাস্ট্রিয়ালি পপুলার নয়, তার একটা বড় কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং আজকের সেন্ট্রাল গভর্নমেন্ট বলে নয়, এটা বরাবরের পলিসি ছিল সেই ইন্দিরা গান্ধীর আমলের আগে থেকে, যে লুক ওয়েস্ট, ওই লুক ওয়েস্টটা শুধুমাত্র বিদেশের দিকে নয়, দেশের ক্ষেত্রেও হয়েছে, এখনও তাই চলছে।
ঘড়ির কাঁটা এখন 8:08 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বেলাগাভিতে। বেলাগাভি কিন্তু কর্ণাটকে। স্টেশনটা হচ্ছে ফ্যান্টাস্টিক। আমার মনে হয় পুরনো স্টেশন ছিল, কিন্তু এখন এটাকে নতুন করে রিভ্যাম্প করেছে। একটা জিনিস কিন্তু আমি দেখেছি ট্রাভেল করে, যে সাউথ ইন্ডিয়ায় কিন্তু অনেক বেশি ডেভেলপ। তার একটা বড় কারণ আমার মনে হয় সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার যে পলিটিক্সটা, সেটা হচ্ছে ডেভেলপমেন্টের ওপরে চলে। যে তুমি যদি কাজ করো তাহলে তুমি আছো, তুমি যদি কাজ না করো তাহলে তুমি নেই। ও ডোল পলিটিক্স, হ্যান ব্যান ত্যান অনেকে অনেক কিছু বলে। হয়তো ভোট পাওয়ার জন্য মিক্সি, প্রেশার কুকার সব দেওয়াও হয়, কিন্তু তাহলেও লোকে কিন্তু কাজটাও দেখে। সেটা না দেখে কিন্তু লোকে ভোট দেয় না। আমাদের এখন সময় এসছে জানো তো, পলিটিশিয়ানরা তো খুব বুদ্ধিমান, যখন যেখানে দেখবেন যেখানে সুযোগ সেখানে চলে যায়। আর আমরা বোকার মতন তাদেরকে ফলো করি। আজকে দাদা এইখানে, আজকে দিদি এখানে, তাহলে আমি ওখানে। পরের দিন যদি সেই দাদা দল বদলায় তাহলে আমি দল বদলে যাই। ওইসব হলে হবে না। আমাদেরকেও বুদ্ধিমান হতে হবে। আমাদেরকেও আমাদের নেতাদের বলতে হবে যে আপনি কি কি কাজ করেছেন সেটা বলুন। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ নিয়ে আমার কিছু যায় আসে না। আপনি কি কাজের মানুষ? আপনি কি কাজ করতে পারেন? আপনি আমার জন্য কি কি করলেন? ইয়াং জেনারেশনের জন্য কি করলেন? রাজ্যের জন্য কি করলেন? দেশের জন্য কি করলেন? সিম্পল প্রশ্ন, তার বাইরে কিচ্ছু নয়। তাহলে দেখবেন আমার মনে হয় পুরো ভারতবর্ষ আরও অনেক বেশি এগোবে। এই স্টেশনটা দেখে ভালো লাগলো, আর তার সাথে একটু খারাপও লাগলো যে পুরো দেশটা যদি এরকম একদিন হয়ে যায় তাহলে দারুণ হতো। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, আর আমরা এবারে ডিনারটা করে নেবো। ডিনারে আজকে অর্ডার দিয়েছে হচ্ছে আইআরসিটিসির এক্সট্রিমলি স্পেশাল 110 টাকার চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসে। এই চিকেন বিরিয়ানিটার স্পেশালিটি হচ্ছে যে এই যে চিকেন বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এখানে ভাত থাকে আর তার সাথে একটু ঝোল থাকে, আর তার সাথে এক পিস চিকেন থাকে। আপনার যদি পেট খারাপ হয়, শরীর খারাপ হয়, যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, যদি আপনার লিভারের সমস্যা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন। তার কারণ হচ্ছে এখানে জলের ঝোল এবং ভাত ছাড়া এবং এক পিস চিকেন ছাড়া সেরকম কিচ্ছু নেই। গন্ধ যদি আপনাকে বলি তাহলে এখান থেকে সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরোচ্ছে, অত্যন্ত সুস্বাদু হতে চলেছে বলে মনে হচ্ছে। চলুন খেয়ে দেখি। আমার দাদার ছেলেকে না অন্নপ্রাশনে এরকম ভাত খাইয়েছিল। কি সুন্দর, বিশ্বাস করুন, বাড়ির বুড়ো বাচ্চা সবাই খেতে পারবে। আরেকবারও খাই। আহা, ভাত খেলাম, এবারে চিকেনের ঝোলটা খাই। অসাধারণ সুন্দর একটা চিকেনের ভাত আমি খাচ্ছি, মানে ভাতের চিকেন, হ্যাঁ, কিন্তু এটাকে এখানে চিকেন বিরিয়ানি বলে আইআরসিটিসি। ঠিক আছে, আমি খেয়ে নিই। হ্যাঁ, বিরিয়ানি ভেবে ভেবে খেয়ে নিই আমি। খেয়ে নিয়ে তাহলে কথা হোক আবার। প্লিজ একটু বিরিয়ানি ভেবে খেয়ে নিই আমি। হ্যাঁ, খেয়ে নিই। ফাইনালি এখন বাজে সকাল 4:30, আর আমরা নেমে গেলাম হচ্ছে পুনে জাংশনে। আমাদের ট্রেন জার্নিটা ভালো ছিল, তার কারণ হচ্ছে যে রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছে। যেইটুকু সময় ঘুমিয়েছি দারুণ ঘুমিয়েছি। আসলে গোয়াতে 5 দিন ঘুরে এত ক্লান্ত ছিলাম যে আর কিছু হয়নি। ফাইনালি পুনে জাংশন, পুনে স্টেশনটা আপনাদেরকে দেখাই। পুনে স্টেশনটা দেখানোর পরে আজকের ব্লগটা শেষ করে দেব। আর পুনে স্টেশনের ডিটেল থাকবে, পুনে শহরটার উপরে আলাদা ভিডিও থাকবে, সমস্ত কিছু আসছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন এই চ্যানেলটাকে। আর সকলে ভালো থাকুন, যতক্ষণ না পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। কথায় আছে জানেন তো, শেষ হইয়াও হইল না শেষ। আপাতত আমি আমার লাগেজগুলোকে রেখেছি হচ্ছে এই ক্লোক রুমে। যে কোনো স্টেশনে এলে যদি একটা দিন আপনার কাছে সময় থাকে, লাগেজগুলোকে ক্লোক রুমে রেখে নিজে ভারমুক্ত হবেন, হয়ে শহরটা ঘুরে নেবেন। নিয়ে যখন ট্রেনে উঠবেন তার 1 ঘন্টা আগে এসে ক্লোক রুম থেকে লাগেজ নিয়ে নেবেন। আমাদের 3টে ব্যাগ মিলিয়ে পড়েছে মাত্র 100 টাকা।